सिंह जी। गुड मर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल। आमी शर्मिष्ठा। आशा करी आमार सकल बंधुरा अनेक अनेक भालो आछो, सुस्थ आछो और निरापदे आछो। तो बंधुरा एटा किन्तु सरस्वती पुजोर दिनेर ब्लग। बाड़ीते निजे आजके आमी पुजो करब। आगेर दिन ठाकुर निये एसेछि, सब किछु किन्तु आमी ब्लगे शेयर करब, ताई प्लिज धैर्य धरे ब्लगटा देखो। और आगेर दिनेर जारा ब्लग आमार देखेछो तारा तो देखिएछिले जे आगेर दिन राते आमी किन्तु एकटा ड्रिंक्स रेडी करे रेखेछिलाम परेर दिन मर्निंगे खावार जोन्नो। तो सेटा তোমরা জেগে গেছিলে যেখানে আমি জিরে, জোয়ান আর মৌরি এই তিনটে জিনিস বোধহয় আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম। বলেছিলাম পরের দিন সকালবেলা এমটি স্টমাকে এই জলটা খাবো, আর এই জলের কত বেনিফিট সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে বা যাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকে নেই, তারা এই জলটা পান করতে পারো, ভীষণ ভালো বেনিফিট পাবে। তোমার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, গ্যাস অম্বলের হাত থেকে তোমরা রক্ষা পাবে। যাদের পিত্তর প্রবলেম থাকে, যাদের অ্যাসিডিটি থাকে, তারাই প্রবলেম থেকে সলভ করতে পারবে। ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হবে, শরীর, স্কিন, হেয়ার দুটোই খুব ভালো থাকবে। অনেক অনেক বেনিফিট, সেটা আমি একবারে তো এই ব্লগে বলতে পারবো না, তাহলে ব্লগটা আমার এই নিয়েই চলতে থাকবে। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা এই ড্রিঙ্কসটার একবার গুগল করে দেখে নিতে পারো। গুগলে কিন্তু পুরো লিস্ট তোমরা পেয়ে যেতে পারবে। আমি তোমাদের সবসময় ভিডিওতে বলি আমি আমার সংসারের সাথে সাথে নিজেকেও ভালোবাসি, আর ভালোবাসি শুধু কথায় বললে হবে না, সেটা কিন্তু প্রমাণ করতেও হবে কাজের মাধ্যমে। সকালে আমি পেট পুজো করে তারপর কিন্তু সংসারের খাটুনি শুরু করি, কারণ আমি জানি এই যে সারা দিন আমি যে খাটার জন্য যে শক্তি আমার দরকার না, সেটা কিন্তু আমার শরীর থেকেই যোগাবে। আমার শরীর যদি পারমিট না করে আমি কিন্তু এই খাটুনি হাড়গিজ খাটতে পারবো না। আর আমার শরীর যদি ঠিক থাকে, এনার্জেটিক থাকে, তাহলে কিন্তু সব পরিশ্রমই আমি করতে পারবো। আর কখন তুমি এনার্জেটিক থাকতে পারবে জানো? যখন তুমি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি তোমার শরীরকে দেবে। আসলে কি জানো, একটা কথা আছে, তুমি শরীরকে যত বেশি নেগলেক্ট করবে বা টর্চার করবে, শরীর কিন্তু তোমাকে 10 গুণ সেই টর্চার তোমাকে একদিন না একদিন ঠিক ফিরিয়ে দেবে। এখন আমাদের ধরো বয়সটা কম, আমরা বুঝতেও পারবো না, আমরা হয়তো খালি পেটে দিনের পর দিন না খেয়েও কিন্তু আমরা মুখ বুজে সংসারের যাবতীয় খাটুনি কিন্তু খেটে নিতে পারবো। কিন্তু যখন আমাদের একটু এজের দিকে আমরা যাব, যখন আমাদের হাড় গোড়ের ক্ষমতা কমতে থাকবে, তখন আমরা রিয়েলাইজ করব যে আমরা এখন কি ভুলটা করছি। যাই হোক, কী বলতো, আমরা সব সংসারের যাবতীয় কাজকর্ম প্রপারভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি, আর সেটা করতে গিয়েই কী হয় জানো, আমরা নিজেরাই শরীরের অযত্ন করে ফেলি। মনে করি যেটুকু সময় আমরা নিজেদের দিকে তাকাবো বা যেটুকু সময় বসে আমরা ব্রেকফাস্ট করব, সেই সময়টা আমাদের সংসারের অন্য কাজ হয়ে যাবে। সত্যি করে বলো তো বন্ধুরা, আমি ঠিক বললাম না ভুল বললাম? অনেক গৃহিণী তো ব্রেকফাস্ট কী জিনিস, ব্রেকফাস্ট আবার করতে হয় নাকি, সেটাই তারা জানে না। আজকেই আমাকে একজন বন্ধু কমেন্ট করে বলল যে দিদি ভাই, আমি বাইরে থেকে কোনো মেডিসিন খেয়ে কি আমি রোগা হতে পারবো? আমার ওয়েটটা একটু বেশি। আমি তো বলবো কখনো বাইরে থেকে কোনো মেডিসিন বা সাপ্লিমেন্ট, অনেককে দেখেছি আয়রনের ঘাটতির জন্য বাইরে থেকে সাপ্লিমেন্ট খায়, প্রোটিন ঘাটতির জন্য প্রোটিনের সাপ্লিমেন্ট খায়। আমি তো মনে করি এইগুলো খেলে কিচ্ছু হয় না। ঘরের যে খাবার আমরা তৈরি করি না, হোমমেড যে খাবার তৈরি করি, এর মতন পুষ্টি আমার মনে হয়
হয় বাজার চলতি কোনো খাবারে তুমি পাবে না। তাই ঘরে যদি ডাল ভাত থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে স্বামী ডাল যে খাবারটা খেয়ে তোমার অফিসে বা কাজে বেরিয়ে যাচ্ছে, সেই থালায় এক মুঠো ডাল আর ভাত ফেলে সেটাই খেয়ে নাও, দেখবে তোমার ওখানেই তুমি তোমার পুষ্টি পেয়ে যাবে। আর কিভাবে তুমি তোমার ওয়েট লস করবে বন্ধু, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি কিভাবে আমার 75 থেকে এই ওয়েটে নিয়ে এসেছি, সেই পুরো জার্নিটা খুব ইচ্ছা আছে আমি তাড়াতাড়ি তোমার ব্লগে শেয়ার করব। একটু টাইম দাও, বুঝতেই তো পারছো একটা ব্লগ করতে গেলে বেশ খানিকটা মানে সময়ের প্রয়োজন হয়। তো আমি অবশ্যই শেয়ার করব যে আমি ঘরোয়া টোটকায় বা ঘরোয়াভাবে কিভাবে আমি আমার ওয়েটটা কম করেছি। আর দেখো কথা বলতে বলতে আমার কতগুলো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর ওখানে মেয়ে বারবার ডেকে যাচ্ছে, মা আগে বেডরুমটা আমাকে পরিষ্কার করে দাও, তাহলে আমি বেডরুমে গিয়ে পড়তে বসতে পারি, সামনেই তোর পরীক্ষা। আর যেহেতু চারদিক দিয়ে সরস্বতী পুজো মানে কি চারদিকে পুজো, আর চারদিক দিয়ে মাইক বাজছে, মেয়েটার পড়াটা একটু মানে কষ্টকরই হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, এগুলো তো আমাদের অ্যাডজাস্ট করতেই হবে। তো যাই হোক, আমি বললাম 2 মিনিট টাইম দিয়ে আমি তাড়াতাড়ি করে বেডরুমটা ক্লিন করে দিচ্ছি। তো এই তো আমার বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেছে, এবারে মেয়ে পড়তে বসতে পারবে। কি কি আনলে? সব এনেছো? সব 5 টাকার কয়েন ওতে ঢোকানো আছে। হ্যাঁ ঠিক আছে। পলাশ ফুল ওগুলো তো বলনি। পলাশ ফুলটা বলতে ভুলে গেছিলাম, আমার সবাই বলে। তারপরে আমের ওটা তো আমের পল তো নিতেই হবে বলে, ঘর বসলে না আমের যে একটা হয়। হ্যাঁ শীষ, হ্যাঁ 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 সব আলাদা করে দিয়ে দিল। ঠিক আছে খুব ভালো করেছো। কিছু কিছু জিনিস ভুলেই গেছিলাম। হ্যাঁ 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 দিয়ে এসছি আমি। তার সঙ্গে 4 পিস এখানে অনেকগুলি ফুল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে। আজকে রোদ উঠবে কি না কে জানে, সকাল থেকে সেই আকাশটা কিন্তু গুম মেরেই আছে, মানে এখনও পর্যন্ত সূর্য ওঠেইনি। তো যাই হোক, আজকে কিন্তু আমার ঘরে সরস্বতী পুজো, আমি তোমাদের ব্লগে বললাম কি না কে জানে, মনেও নেই। আর যখন ছাদে একেবারে উঠেছি ভাবলাম গাছগুলোকে একেবারে জল দিয়ে তারপরে নেমে যাব, কারণ এরপরে না আর ছাদে ওঠার টাইমই পাবো না, কারণ পুজোর কাজে ব্যস্ত হয়ে যাব আমি আর মা, তখন আর গাছগুলো জল দেওয়া হবে না। আমার যে যে গাছে জল দেওয়ার দরকার ছিল, সব গাছেতে জল দেওয়ার প্রয়োজন পড়ে না শীতকালে, সেই গাছগুলো জল দিয়ে দিয়েছি মোটামুটি। আর এই যে বাসন্তী কালার ফুলগুলো, কি সুন্দর ফুলগুলো না, সব কেটে দিতে হবে। যাই হোক, গাঁদা ফুলের সিজন তো মোটামুটি শেষ হয়ে আসছে, আর তো নেই। আরে এই যে এই একটা ফুল ফুটেছে, এই একটা ফুল, আর ভাবছি যদি এটা বাসন্তী কালারের ফুল হয় বা হলুদ কালারের ফুল হয় তাহলে খুব ভালো হয়। দেখি আছে কি না, খুঁজলে তো নিশ্চয়ই পাওয়া যাবেই। এই দেখো এই দেখো এই দেখো, এই যে বাসন্তী কালারের ফুল, এটাই ভাবছি মা সরস্বতীর পায়ে দেবো। কি দারুণ লাগছে দেখো। যাক, আজকে আমার ভালো হলো, দিনটা ভালোই যাবে। বাসন্তী কালারের ফুল মায়ের পায়ে দিয়ে শুরু করবো। আর এই দেখো এখানে বাড়িটাতে দেখলাম, এখানে বোধহয় হনুমানজির বোধহয় মানে পতাকা দিয়েছে, মনে হয় হনুমানজিরই কিছু একটা হবে। যাই হোক চলো। আর এই ডালিয়াটা দেখলাম ভেঙে গেছে, দেখো ডালিয়াটা আর ভার রাখতে পারলো না, এই যে ভেঙে গেছে, এটা কেটে দেবো ভাবছি। আর তোমাদের যে দেখালাম যে ডালিয়ার ডাল দুটো পুরো ভেঙে গেছে, তো ভাবলাম দরকার নেই, সেই তো গাছে থেকে নষ্টই হয়ে যাবে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তো যখন আমি সিংহাসনটা ডেকোরেশন করব, তখন এই ফুল দুটো ভাবছি সিংহাসনের মধ্যে লাগিয়ে রেখে দেবো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। হাতটা আমার পুরো কালারফুল হয়ে গেল। তো বন্ধুরা, একদিকের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে আমার ডাস্টিং ক্লিনিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মাথা থেকে একটা বোঝা নেমে গেছে। তো ভাবলাম একেবারে রান্নাটা কমপ্লিট করে নিলে আমি নিশ্চিন্ত মনে কিন্তু পুজোর জোগাড়ে যেতে পারবো। তো এখানে আমরা সবাই মিলে পরামর্শ করলাম, পরামর্শ করে ঠিক হলো আমাদের আজকে মেনু হবে হচ্ছে বেগুন ভাজা, ভেজিটেবল ফ্রাইড রাইস, আর হচ্ছে চিলি পনির। তো ভেবো না আবার চিলি পনির মানে কি এটা পেঁয়াজ রসুন, একদম ভেবো না, তোমাদের সামনেই রান্নাটা করছি। এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই
চিলি পনিরটা করব। তো এর মধ্যে দেখো আমি কর্নফ্লাওয়ার, একটু পরিমাণ মতন খাবার সোডা, নুন, কাশ্মীরি মির্চ, গোলমরিচ আর সামান্য চিনি, এইটা দিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নিলাম। তবে যেমন চিলি চিকেন করার সময় যেটা ডিমটা দিই, এখানে কিন্তু আমি ডিম অ্যাড করিনি। তারপর দেখো পনিরগুলোকে কিউব আকারে কেটে নিয়ে একটু এপিটোপিট করে ব্যাটার মানে ভালো করে ভেজে নিলাম, ঠিক আছে, যাতে কোট করা যায়, আর কিছুই না। হ্যাঁ, পনিরটাই কিন্তু অবশ্যই 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাহলে আরও সুন্দর খেতে লাগে, মানে মশলাগুলো পনিরের ভেতরে যাতে ঢুকে যায়। কারণ সত্যি কথা বলতে গেলে পনিরের কোনো নিজস্ব কিন্তু টেস্ট নেই। আর এখানে দেখো বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছিলাম, কারণ এই বেগুন ভাজাটা খেতে কিন্তু ফ্রাইড রাইসের সাথে সবচেয়ে ভালো লাগে। আর ফ্রাইড রাইসটা করবো একটু পরে, শুধু আগে আমি না সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর যেহেতু আজকে মোটামুটি জানিয়ে যে আমাদের খেতে খেতে 4টের পার হয়ে যাবে, কারণ ঠাকুরমশাই বলে দিয়েছে 2টোর পর ঢুকবে, তাহলে অলরেডি 4টে বেজে যাবে পুজো হতে হতে। তো এত তাড়াতাড়ি যদি আমি রাইসটা রান্না করে রাখি তাহলে কি বলতো পুরো ঠান্ডা হয়ে যাবে। আর আমার তো কোনো মাইক্রোওভেন নেই তোমরা জানো, আর ঠান্ডা ফ্রাইড রাইস খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো আমি চিলি চিকেন বলে ফেলছি, সরি চিলি পনিরটা করে রেখে দেবো, আর বেগুন ভাজাটা করে রেখে দেবো, আর রাইসটা কিন্তু একদম মা লাস্টে করবে। এখানে দেখো মা কিন্তু হলুদ থেতো করছে। আমি ছোট থেকে দেখে এসেছি যে সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ আর এই সর্ষের তেল এই দুটোকে ভালো করে মিক্সড করে মানে গায়ে ছুঁয়ে তারপরে স্নান করতে যেতে। মানে এটা আমি যেহেতু বললাম না মা বাড়িতে মানুষ, আমার দিদামা এটা করতো, সবাইকে একসাথে ধরে একটু হলুদ মাখিয়ে তারপর এক এক করে সবাইকে স্নান করাতে যেত। তো যাই হোক, ওই একবারে বেটে রাখলাম, আমরা সবাই একটু একটু করে ছুঁয়ে তারপরে স্নান করতে যাব। আর এখানে দেখো আমি দিয়েছি টমেটো, ক্যাপসিকাম, আর কিচ্ছু দেইনি। আর টমেটো কেচাপ দিয়েছি, সোয়া সস দিয়েছি, আর হচ্ছে কালো রঙের কি সসটা বলে ভুলে যাচ্ছি, চিলি সস, সরি, এই 3টে সস দিয়ে রান্না করেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। মানে খেতে অসাধারণ হয়েছে, কেউ বলবে না যে পেঁয়াজ রসুন ছাড়া আমি চিলি পনির করেছি। নামানোর আগে একটু গোলমরিচ ছিটিয়ে নামিয়ে নিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। এই যে একদম চলো। সরস্বতী পুজো মানে একটা আলাদা আনন্দ, বলো, কত ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায় না? তোমাদের মনে পড়ে? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, তোমাদের যদি এরকম মেমোরেবল কোনো স্মৃতি থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এই তো ভালো করে একটু তেল আর একটুখানি হলুদ মেখে নিলাম। অ্যাকচুয়ালি তেল আর হলুদটা কিন্তু অত্যন্ত শুভ একটা জিনিস, যে কোনো শুভ অনুষ্ঠানে দেখবে তেল হলুদ কিন্তু ছোঁয়াতেই হয়। তো এই তো আমার স্নান টান করে রেডি হয়ে নিয়েছি বন্ধুরা। আজকে হাতে সময় আছে বলে আমি শাড়িটা পরতে পারলাম, জানো, আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তো চলো একবার ফ্রন্ট থেকে মানে সামনাসামনি দেখিয়ে দিই আমি কি সাজলাম। কিছুই সাজুগুজু করিনি, তোমরা তো সবাই জানো যে আমি একদমই সাজুগুজু করতে পারি না। একটু লিপস্টিক পরে রেখেছি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, আর সানস্ক্রিন, ব্যাস, আর কিচ্ছু ইউজ করিনি। আর টিপটা পরতে একদম ভুলে গেছিলাম, পরে পরেছিলাম কিনা সেটাও ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো বলতেই পারবে যে শর্মিষ্ঠা আজকে কেন লাল পরলে, আজ তো বাসন্তী কালার বা একটু হলুদের ছোঁয়া কিছু পরতে পারতে। একদম পারফেক্ট কথা তোমরা বলেছো বন্ধুরা। আমি হলুদ শাড়ি বার করেছি, কিন্তু ম্যাচিং করা ব্লাউজটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, জানো তো। তারপর ভাবলাম বাবা এত খোঁজাখুঁজির চক্করে এদিকে আমার টাইম চলে যাচ্ছে, এদিকে আমার পুজো ঘরে ঢুকতে হবে, দরকার নেই বাবা, হাতের সামনে যেটা পেয়েছি সেটাই গলিয়ে নিয়েছি। এখন কি জানো তো বন্ধুরা, নিজের থেকেও না আমি এখন ঠাকুর দেবতাকে সাজাতে ভীষণ পছন্দ করি। আর এই যে হলুদ কালারের ড্রেসটা দেখলে গোপাল সোনাকে পরালাম, এটা যখনই আমি দোকানে দেখেছিলাম আমার মাথায় সেদিনই স্ট্রাইক করেছিল যে এই কালারটা আমি গোপালকে সরস্বতী পুজোর দিন পরাবো, তো ওই জন্যই কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে মা সরস্বতীকে একদম নিজের হাতে আমি সাজিয়েছি, মানে একদম স্নান করিয়ে আমি নিজের হাতে সাজালাম, কিন্তু সেই ভিডিওর ক্লিপিংসটা আমি গ্যালারিতে খুঁজেই পাচ্ছি না। জানি না আমি এটা শ্যুট করেছি কি গ্যালারি থেকে ডিলিট হয়ে গেল, আমি বুঝতেই পারছি না। খুব ভালোভাবে আমার মনে আছে আমি করেছিলাম, কিন্তু আমার হাত লেগে কি ডিলিট হয়ে গেল, এই কারণে না আমার ভীষণ মন খারাপ হয়ে যায়, জানো তো। যখন ভিডিও শ্যুট করার পর ক্লিপিংসগুলো আমি খুঁজে পাই না, কোথায় যে ঢুকে যায় আমি খুঁজে পাই না, তখন আমার মাথাটা এত গরম হয়ে যায় কি বলবো। যাই হোক, মাথা গরম করে লাভ নেই, তাহলে আমার কাজই নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো 3খানা দোয়াত আমি সাজিয়ে নিলাম, যেহেতু 3জনই আমরা কাজকর্মের মধ্যে রয়েছি, আমি রয়েছি, আমার হাজব্যান্ডও এই কাজকর্মের মধ্যে রয়েছে, আমিও মোটামুটি কাজকর্মের মধ্যে রয়েছি, আর আমার মেয়ে তো পড়াশোনা করছেই।
আছেই, ওই জন্য 3খানা দোয়াত সাজিয়ে নিলাম মা সরস্বতীর সামনে দেওয়ার জন্য। তো এই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। সরস্বতী এক ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, এই বছরের একটা দিন ওয়েট করে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে আর আমরা শাড়ি পরবো। মাকে জ্বালিয়ে খেয়ে নিতাম, মাকে বলো ঠাকুমাকে বলো দিদামাকে, যে সামনে থাকতো জ্বালিয়ে খেয়ে নিতাম, শাড়ি পরিয়ে দাও। সকালবেলা উঠে স্নান হয়ে যেত, স্নান করেই আগে বলতাম শাড়ি পরিয়ে দাও। আর এখন যদি কেউ বলে যে শাড়ি পরো শাড়ি পরো, শাড়ি পরে কাজকর্ম করো, মাথাটা হয়ে যায় প্রচণ্ড গরম। এখন মনে হয় যে শাড়ি পরে কী করে এত কিছু সামাল দেবো। তো যাই হোক, আমার এখানে দেখো কাজকর্ম চলছে, একদম নিজের হাতেই গুছিয়ে আমি করছি। আসলে কি জানো তো, তোমাদের একটা সত্যি কথা বলি, আমার ইচ্ছা ছিল আমি নিজের হাতে সরস্বতী পুজো করব, কারণ আমার নিজের হাতে পূজা পাঠ করতে ভীষণ পছন্দ করি। তোমরা জানো আমি সব রকম পূজা পাঠ কিন্তু নিজেই করে থাকি। কিন্তু যখন পেতলের ঘট বসালাম বা পেতলের মা সরস্বতীকে নিয়ে এলাম, তখন কিন্তু ঠাকুরমশাইকে দিয়েই আমাকে উজ্জ্ব করে দিতে হবে, মানে প্রতিষ্ঠা করে দিতে হবে। তো ভাবলাম না, এই বছর ঠাকুরমশাইকে দিয়ে প্রতিষ্ঠা করিয়ে দিই, পরের বছর আমি নিজেই ঠাকুর পুজোটা করে নেবো। এর মধ্যে দেখো ঘটের মধ্যে ধান দিলাম, দুব্বা দিলাম, হরতুকি দিয়েছি, একটা সুপারি দিয়েছি আর একটা কাঁচা কয়েন দিয়েছি 1 টাকার। আর এখানে দেখো 5খানা আমি পান সাজিয়ে নিচ্ছি। পানের মধ্যে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়েছি, 1 টাকার কয়েন, একটা সুপারি আর একটা কাঁচা হলুদ। এই দিয়ে কিন্তু আমি আর একটা থালা সাজিয়ে নিলাম। আর এই যে মায়ের প্রত্যেকটা থালা কিন্তু মাকে উজ্জ্ব করে মায়ের পাশে রেখে দিলাম। এইটা 5 রকম ফল ঠাকুরমশাইকে দেওয়ার জন্য। আর এখানে দেখো 5 রকম ভোগ মাকে দিয়েছি, মিষ্টি আছে, দই আছে, জিরে আছে, খই আছে আর মুড়কি আছে। এটাও মাকে প্রসাদ হিসাবে কিন্তু উজ্জ্ব করে দিলাম। আমি হয়তো ভুল ত্রুটি আমার হতেই পারে, এখানে আমার অনেক বয়স জ্যেষ্ঠ। আমি সবসময় পূজা পাঠের সময় বলি, আমি পূজা পাঠের ভিডিও যখন শেয়ার করি, আমি সবসময় হাত জোর করে একটা কথা বলে দিই যে আমি সব জানতা নই, আমি সব জানিও না। আমি জানতে চাই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে চোখে আঙ্গুল দিয়ে তোমরা বলে দেবে যে শর্মিষ্ঠা তোমার এই জিনিসটা ভুল হয়েছে, পরের বছর থেকে তুমি এটা ঠিক করে নিও। আমি অবশ্যই মাথা পেতে সেই জিনিসটা ঠিক করে নেব। তো যাই হোক, আমি এখানে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি 5খানা না 7খানা দুব্বা, আমি এখানে 5টাও দিতে পারো, 7টাও দিতে পারো। দুব্বাকে কিন্তু হলুদ সুতো দিয়ে আমি মানে গিট দিয়ে নিচ্ছি। এইটা কিন্তু মা লক্ষ্মীর ঘটে আমি বাঁধবো। প্রত্যেকটা দেখবে যেমন গণেশ ঠাকুরের জন্য লাল, মানে এক একটা ঠাকুরের জন্য থাকে না যে ধাগা বাঁধতে হয় ঘটে, ঠিক তেমনি এটা কিন্তু মা সরস্বতীর ঘটে আমি হলুদ সুতো দিয়ে 5খানা দুব্বা দিয়ে কিন্তু বেঁধে দিলাম। আর এই যে আমি ঘট স্থাপনটাও করে দিয়েছি। আর এই যে হলুদ ফুলটা, এটা কিন্তু আমার গাছের ফুল দিয়ে কিন্তু মা সরস্বতীর ঘট আমি সাজিয়ে তুললাম। হয়তো একটুখানি ভয়েস ওভার দিতে দিতে একটু ভুলভাল হয়ে যেতে পারে, প্লিজ একটু ক্ষমা করে নিও। যেহেতু অনেক বড় ব্লগ, ভেবেছিলাম ব্লগটাকে 2টো পার্টে ভাগ করে দেবো, কিন্তু এখন যেহেতু অল্টারনেট ডেতে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তাহলে যদি নেক্সট পার্টটা আরও বেশি দেরি হয়ে যেত, তখন ব্লগটা তখন কি হতো, দিনটা অনেকটা দূর চলে যেত, তো ব্লগটা হয়তো দেখতে ভালো লাগতো না। তো ওই জন্য ভাবলাম দরকার নেই, একটা ব্লগের মধ্যেই আমি পুরোটা একটু একটু করে ক্লিপিংস অ্যাড করে দিই। আর এখানে দেখো আমার গোপাল ঠাকুরকে বলো, শিব ঠাকুরকে, সব ঠাকুরকে কিন্তু আমার স্নান করিয়ে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায়, ব্যাস আমার পুরো কাজ কমপ্লিট। এই চাট মালাও পেতলে পাওয়া যায়। হ্যাঁ, এখন সব কিছু পাওয়া যায়, বেলপাতা, তুলসী পাতা, জবা ফুল সব। অ্যাকচুয়ালি এগুলো দেওয়া উচিত না, যারা প্রত্যেকদিন পায় না তারা কি করবে না। ব্যাপারটা হয় কি বলুন তো, এবার আমি আর একটা জিনিস বলি দিই। আম গাছ যখন আম হয় তো আম পাতাকে পাড়তে দেয় না, না তাই না? তো কি করবেন এবার আমি বলে দেবো, হ্যাঁ, কার কাছে যাবেন পাড়তে? আমি যদি গাছ থেকে আম পাড়া পাড়তে যাবেন, যে গাছে আম হয় সেই গাছেই আম পাতা লাগে। আমি কি বললি দিতে যায় না, ওই দেবে না তাকে পাড়তে, ওটা দেবে। খাওয়ানোর আমার ইচ্ছা আছে, এখন প্যাকেট
আমরা সবাই জানি যে মা সরস্বতীর ঘটের সামনে আবির আর অভ্র কিন্তু অবশ্যই এই দুটো জিনিস উজ্জ্ব করতে হয়, কিন্তু কেন করতে হয় এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আমিও সত্যি কথা অন ক্যামেরায় বলছি, জানতাম না। আর আমার জানার প্রচণ্ড ইচ্ছা। ঠাকুরমশাই যখন পুজো করতে আসেন আমি জিজ্ঞাসা করি, ঠাকুরমশাই আপনি এইটা এখানে দিলেন কেন, এটা কি কাজে আসে? কারণ জেনে রাখা দরকার, কারণ এরপর থেকে যেহেতু পুজোটা আমিই করব তো এটা আমার জানার অবশ্যই দরকার। তো আমি জানতে পারলাম যে যেহেতু সরস্বতী পুজোর আর এক নাম হচ্ছে বাসন্তী পূজা, আর বাসন্তী পূজা এই কারণ হচ্ছে বসন্তকালে যেহেতু এই পূজা করা হয়, বসন্তের আগমন কিন্তু এই সরস্বতী পুজোর মাধ্যমেই ঘটে। আর বসন্তের মেন উৎসব হচ্ছে দোলযাত্রা, আর দোলযাত্রাতে আবির আর অভ্র যেহেতু কাজে লাগে, তাই মা সরস্বতীর পায়ে আগে এই দুটো জিনিস উজ্জ্ব করে তারপর কিন্তু বসন্ত উৎসবের সূচনা করা হয়। আশা করি আমি সকল বন্ধুকে বোঝাতে পারলাম। আমি যেটুকু অর্জন জ্ঞান মানে যে জানতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। अब इस कार्ड के बारे में पता करते हैं क्या उसके बावजूद ना तो सामने आए ना ही बॉडी पे मैं तो ये समझने की कोशिश कर रहा हूँ कि ये लोग बताएंगे ऐसा सचंदनी विद्ये कमला गंध पुष्प सरस्वती শুনছো নাও ধরো তাপটে নাও কিচ্ছু হবে না, নাও আমি দেখ নাও শুধু উঠে উঠে চলে যাচ্ছে। ধরো তো বন্ধুরা খুব শান্তিপূর্ণভাবে আমার পূজা পাঠ কমপ্লিট হয়েছে। এবারে আমার সব ঠাকুর দেবতা ভোগ গ্রহণ করুক, তারপরে আমরা খাবো। আর এখানে আমার মহাদেব খেতে বসে গেছেন, কারণ ওকে যেতে হবে কাজে, কারণ ওকে তো ঘরে বসে থাকলে হবে না। আর এখানে একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে পনির করেছি, একদম ড্রাই পনির, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে গরম গরম ফ্রাইড রাইস, সবে মা নামালো, ঠিক আছে। আমি পুজোর দিকে ছিলাম, তারপরে মা অঞ্জলি দিয়েই কিন্তু রাইসটা বসাতে শুরু করেছিল, না হলে হয়তো আমাদের খেতে খেতে 5টা আজকে বেজে যেত। বললাম না, বারবার বলি মা আছে বলে অনেক সুবিধা। ঠাকুরমশাই নক করে ঢুকলো, খাওয়া হয়েছে ভগবানের। হ্যাঁ, নক করে ঢুকতে হয়। এখন ঘড়িতে বাজে 3:45, জাস্ট নাও ঠাকুরমশাই গেল। আর আমার এখানে মোটামুটি পুজো কমপ্লিট, এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, শুধুমাত্র ওকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। এবারে মেয়েকেও খেতে দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরমশাই যেহেতু উনি বলেছিলাম যে আজকে একটুখানি নিরামিষ কিছু খেয়ে যান, বললো না আজকে আমি অন্য কিছু খাবো না, কাল অবধি ওনার অন্য খাওয়া নিষেধ, মানে খাবেন না। তাই জন্য ওনাকে একটুখানি মিষ্টি দিলাম আর জল দিলাম, ওটাই খেয়ে গেল। কালকে আবার আসবে দধিকর্মা করতে, মায়ের ঘট নাড়াতে। কালকে আবার 10টা অবধি বোধহয় আছে। তো চলো, আর পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, বিশ্বাস করো, মানে হাঁপাচ্ছি। যাক বাবা, মানে ভালোই পূরণ হয়েছে, এটাই, আর কিছুই না। চলো এবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরছি। তো
তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আমি এসেছি রান্নাঘরে, গোটা সেদ্ধ। আমাদের হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন যে ষষ্ঠী থাকে সেটার জন্য গোটা সেদ্ধ, অনেকেই তো বাড়িতে নিয়ম আছে গোটা সেদ্ধ খাওয়া, তো সেই গোটা সেদ্ধ করবো, ভাত রান্না করব কালকের জন্য। তো যাই হোক, আমি তারপর থেকে মানে দুপুরের পর থেকে আর আমি কিছু শ্যুট করতে পারিনি। তার বিকেলের বেলার মধ্যে আমি আর মা পুরো ঠাকুরঘর পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি ঠাকুরঘর মুছে রেখে দিয়েছি, পুরো ফুল টুল সব ক্লিন করে রেখে দিয়েছি। মা ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছে। তারপরে আর আমার এতটুকু মানে দেখে তো বুঝতে পারছো সকাল থেকে এত বিধ্বস্ত, আমি এখনো শুতেও পারিনি, যেহেতু শুবো তারও উপায় নেই। তার উপর ভিডিও এডিট করেছি, সব কিছু মোটামুটি করেছি। ভাবছি কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব, করে বিছানায় শুতে যাব। মানে হয়তো আমি আজকে ডিনারও করবো না, কারণ 4:30টার সময় আজকে আমরা লাঞ্চ করেছি। তারপরে আর খাবার এতটুকু ইচ্ছা নেই, জানো তো। তো যাই হোক, আমার এখানে রান্নাটা হয়ে এসেছে, রান্নাটা করেই আমি একদম শতাং হয়ে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকু রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।